আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় নির্বাচনের খেল, আমি বাদে সবাই ফেল। স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন গণমাধ্যম কর্মী ডাক্তার আব্দুল তুষার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকি, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় নির্বাচনের খেল, আমি বাদে সবাই ফেল। আলোচনায় যাবার আগে আমি আজকে দিনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরি। আমরা সবাই নিশ্চয় জানেন যে বিমানবন্দরে আজকে প্রধান উপদেষ্টা ফিরেছেন এবং তার সফরসঙ্গীরাও ফিরেছেন একই সঙ্গে। সেখানে এনসিপির সংবাদ সম্মেলন করেছে, যদিও তারা পরে এই বিষয়ে নিন্দা প্রকাশ করেছে, দুঃখ প্রকাশ করেছে। কিন্তু সেই ঘটনার আগে বিএনপির একজন নেতার বক্তব্য নিচ্ছিলেন সাংবাদিকরা, সেখানে হট্টগোল হয় বা তাদেরকে থামতে বলা হয়। সেই কথারই পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের উপর দুর্ব্যবহার করা হয়। তারপরে সাংবাদিকরা সেই সংবাদ সম্মেলনটি বয়কট করেন। এছাড়া আমরা দেখেছি আজকে প্রেস ক্লাবে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুকও নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার একটি সাম্প্রতিক বক্তব্য নিয়ে। আমি প্রথমেই ডাক্তার আব্দুল তুষারকে দিয়ে শুরু করতে চাই। আসলে এই ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? এনসিপির বিষয়টি আসলে যে সাংবাদিকদের উপরে হঠাৎ করে চড়াও হওয়া বা দুর্ব্যবহার করা, সেটি আসলে কতটুকু আপনার কাছে মনে হয় যে যুক্তিযুক্ত? আমি কি আপনার কাছ থেকে আরেকটু তথ্য নিতে পারি? জয়নুল আবেদিন ফারুক সাহেব প্রধান উপদেষ্টার কোন বক্তব্যটা নিয়ে? প্রধান উপদেষ্টার একাধিক বক্তব্য নিয়ে তিনি কথা বলেছেন। আরেকটি হচ্ছে যে কে কতদিন ক্ষমতায় থাকবে সেই বিষয়টি তিনি স্পষ্ট করে বলেছেন যে 5 বছর ক্ষমতায় থাকার বিষয়টি নিয়ে তিনি আসলে আশঙ্কা প্রকাশ করেছেন। আমি সেই বক্তব্যটি উল্লেখ করি আসলে, যেহেতু আপনি বিষয়টি জানতে চাচ্ছেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, বাংলাদেশের সামনে নির্বাচন নিয়ে একটি শঙ্কার সৃষ্টি হয়েছে। জাতিসংঘে গিয়ে প্রধান উপদেষ্টা আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, অনেকেই নাকি তাকে আরও 5 বছর ক্ষমতায় থাকতে বলেছেন। এমন বক্তব্য তিনি আসলে কি বার্তা দিতে চাচ্ছেন সেটি এখন প্রশ্ন। তিনি এই কথা বলে নির্বাচন নিয়ে শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছেন। এই পুরো বক্তব্যটাই আসলে আলোচনার বিষয় হয়েছে এবং যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে জাতিসংঘে উনি একটি বক্তৃতা দিয়েছেন। তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মেহেদী হাসানের কাছে দেওয়া একটা সাক্ষাৎকার। এবং আমার কাছে মনে হয় যে এই সাক্ষাৎকারটা উনি অ্যাভয়েড করলে পারতেন, কেননা তার মূল বক্তব্য যে কাজে তিনি গিয়েছেন, এই জাতিসংঘ সাধারণ পরিষদে যে বক্তৃতা, এটাই আলোচনার বিষয় হওয়া উচিত ছিল। এখন দেখেন আসল কাজ হারিয়ে গিয়েছে, আর ওই মেহেদী হাসানের উপর্যুপরি প্রশ্ন এবং রিপিটেড প্রশ্নের জবাবে তিনি যা বলেছেন সেটা এখন আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস যারা দেখেন বা প্রধান উপদেষ্টার প্রেস যারা দেখেন, তাদেরকে কিন্তু এই বিষয়টা বুঝতে হবে যে কোন বিষয়কে তারা আলোচনায় রাখতে চান, কোনটাকে রাখতে চান না। এইটাই তাদের দায়িত্ব, এটা একটা বড় দায়িত্ব। এবং আপনি আমার কথার সাথে একমত না হলে আমি বলতে চাই যে এই জায়গাতে এই সরকার যে দুর্বল, সেটা আমরা আগেও বলেছি, আবারও বলছি। 5 জন তার সাথে গিয়েছিলেন, 5 জন মিলে এই কাজটা করেছেন। মেহেদী হাসানের কাছে তাকে যেতে দিয়েছেন। আমি যদি ওখানে থাকতাম আমি যেতে দিতাম না, আমি বলতাম যে আরো 15 দিন, আরো 1 মাস পরে। কিন্তু আমি লক্ষ্য করেছি যে এইসব সাক্ষাৎকারে তাদের অনেক উৎসাহ। বিদেশে গেলে উনি সাক্ষাৎকার দেন, বাংলাদেশে আপনি তাকে অ্যাপ্রোচ করেন, বাংলাদেশের বড় বড় লোকজন অ্যাপ্রোচ করেন, বাংলাদেশের সংবাদ মাধ্যমকে কথা বলেন খুবই কম। নুরুল কবির সাহেবদের মতো কেউ হলে পরে উনি দেন ওনার, বা এক গোলাম মুর্তজাকে দিয়েছেন। এবং নিশ্চয়ই আপনি জানেন যে গোলাম মুর্তজা এখন পুরস্কৃত হয়েছেন। এরকম পুরস্কারের একটা ব্যাপার থাকে। নুরুল কবির ভাই পুরস্কারে আগ্রহী নন বলে উনি পান নাই, কিন্তু যদি আগ্রহী হতেন আমার ধারণা তিনিও এখন একটা বড় পদে থাকতেন। নুরুল কবির ভাই আসলে আমাদের কাছে খুবই সম্মানিত। এইবার মূল প্রসঙ্গে আসি। যে প্রশ্নটি আপনি আমাকে করেছেন সেটি হচ্ছে যে এনসিপির এই আচরণ, এনসিপির এই আচরণটা না শুরু থেকেই আমরা লক্ষ্য করেছি, যেটার কারণে আমি বারবার তাদেরকে আমার বিভিন্ন আলোচনায় তাদেরকে সতর্ক করার চেষ্টা করেছি। এখন আমি যেহেতু তার্কিক, আমি তর্কের ঢঙে কথা বলি, আমার পরামর্শগুলি এক ধরনের তর্কের ঢঙে হয়, কিন্তু আমি ভালো চেয়েছিলাম বলেই তাদেরকে এই বিষয়ে সতর্ক করেছিলাম। এই যে মব, এটা কি? মব হচ্ছে ক্ষোভের প্রকাশ, মব হচ্ছে রাগ, মব হচ্ছে ঘৃণা, মব হচ্ছে এক ধরনের প্রতিশোধকামিতা। এই জায়গা থেকে সরে আসাটা খুব জরুরি ছিল। আপনি যদি মবকে সমর্থন করবেন তাহলে আপনার নিজের ভেতরে একটা ছোট মব মানসিকতা লুকিয়ে আছে, অমুকে ভাঙে, হ্যাঁ ঠিক আছে, এই যে ঠিক আছে বলার মধ্যে আপনার ভেতরে এই বিষয়টা লুকিয়ে আছে যে আপনিও পারলে জোর করবেন। আজকে সাংবাদিকদের সাথে যেটা হয়েছে এটা অত্যন্ত সিলি, তাই না? একজন বর্ষিয়ান নেতা, ওনার দলের বয়সও বহু বছর, ওনার সেই দল একাধিকবার বাংলাদেশ শাসন করেছে এবং এই আন্দোলনেও তাদের একটা বড় ভূমিকা ছিল, এখনো আছে। এবং একই সাথে এনসিপির নেতা এবং ওই দলের নেতারা বেড়াতে গিয়েছেন, একই সাথে ডিম খেয়েছেন, গালি খেয়েছেন, তাই না? জি।
তো সেটা করতে পারলে শুধু এই দেশে ফেরার পরে সংবাদ সম্মেলন কেন তাদেরটা আগে না ওইটা আগে না চুপ কেন করব, এটা নিয়ে একটা লড়াই লেগে গেল এবং তারা উত্তেজনার এমন জায়গায় চলে গেলেন যে সাংবাদিকরা আবার তাদেরটা শুনলেন না। এই যে পরিস্থিতিটা সৃষ্টি হলো, এটা কেন হলো? হলো এই কারণে যে তারা যুক্তির চেয়ে ক্রোধ, যুক্তির চেয়ে প্রতিশোধ, যুক্তির চেয়ে ক্ষমতা প্রদর্শন এটাকেই বড় করে দেখলেন। এইটা হওয়ার বায়োলজিক্যাল রিজন আছে, এটা হওয়ার সাইকোলজিক্যাল রিজন আছে। বায়োলজিক্যাল রিজন হচ্ছে 18 থেকে 30-35 বছর বয়স পর্যন্ত মানুষের এমন বেশি মাংসপেশি শক্ত থাকে, হরমোন বেশি থাকে, সে দ্রুত ট্রিগার্ড হয় এবং সে মনে করে হাত থাকতে মুখে কি এত গায়ে জোর আমি কেন শুনবো। কিন্তু বয়স তো 35 পার হবে, একদিন জাকিরের বয়সে আসবে, একদিন আমার বয়সে আসবে, একদিন যদিও দেখে মনে হয় না ওনার অনেক রাজ্জাকি ভাইয়ের বয়সও যাবে। হ্যাঁ, তো চিরতরুণ। হ্যাঁ, তখন এই যে বিএনপির নেতা এইরকম অবস্থা তার হবে, এরকম সে সাক্ষাৎকার দিতে নিবে এবং নিচে দেখবে যে তার অর্ধেক বয়সী লোকজন হইচই করতেছে, আমরা আগে, আমাদেরটা না কেন, আয় কি তুই চাস। তো এই জায়গাতে ওনারা কি ভাবছেন ওনারা পৌঁছাবেন না? এইটাই আমি বারবার বলার চেষ্টা করেছি যে সমবয়সীদের দল করতে হয় না, অনেক বয়সীদের দল করতে হয়। গোটা জাতির মধ্যে গড়ে 73 বছর আয়ু, তাহলে 73 বছর বয়সী লোকও আছেন, 3 বছর বয়সী শিশু আছে এই জাতিতে, আছে না? তাহলে দল হতে হবে সবার, সার্বজনীন। সেটা না হয় দলটা কি হয়েছে, প্রথমে বলেছে এটা ছাত্রদের দল, প্রধান উপদেষ্টা শুরুতে বলেছেন ছাত্রদের দল করা উচিত। বিদেশি এক দূতাবাসের রাষ্ট্রদূত প্রাক্তন, সেও বলেছেন তরুণদের দল করা উচিত। বিদেশে গিয়ে আবার সাক্ষাৎকার দিয়ে কথা বলেছেন। এইবার আসেন বিদেশের সাক্ষাৎকারটা নিয়ে 2 লাইন বলি। আমি মনে করি যে এই কাজটা করা এনসিপির উচিত হয় নাই, তাদের আরও নমনীয় হওয়া উচিত। সামনে তারা ইলেকশন করবেন এবং তাদের এই আচার আচরণের উপর ভিত্তি করে ভবিষ্যতের ইলেকশনের ফলাফল অনেকাংশে প্রভাবিত হবে। মানুষ এই আচরণগুলি লক্ষ্য করছে এবং তারা যখন বক্তৃতা দেন তারা বলেছেন যে বিএনপি যে বাইরে বিএনপির লোকেরা চাঁদাবাজি করেছে, মানুষকে অত্যাচার করেছে, এটা করেছে ওইটা করেছে, সেজন্যই নাকি ছাত্রদল হেরে গেছে। তাহলে বাকছাস যে হেরে গেল সেটারও নিশ্চয়ই কারণ আছে। এই কারণগুলি বিবেচনায় নিতে হবে। শুধু তাসনিম যারা ভালো ইংরেজি জানে, শুধু নাহিদ কম কথা বলে, কিংবা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া খুবই ক্ষমতাবান, এইটা দিয়ে দল হবে না। দলকে দলের মতো আচরণ করতে হবে, দলকে সবার কাছে পৌঁছাতে হবে, দলকে আমার ভোটও নিতে হবে, রাজ্জাকি সাহেবের ভোটও নিতে হবে, তাইলে 3 জনের ভোটে দল জিতবে। এই জায়গাতে যদি তারা যেতে না পারেন তাহলে আমি মনে করি সামনের নির্বাচনে তারা সুষ্ঠু এবং গণতান্ত্রিক নির্বাচন হলে তাদের প্রত্যাশিত ফলাফল তারা নাও পেতে পারেন। এবং এই যে লোকজনের উপরে জোর খাটিয়ে বন্ধ করা, চালু করা, এর পেছনে দাঁড়ানো, উনি কথা বলবেন না, অমুকে দোসর, তমুকে ট্যাগিং, এগুলা থেকে তাদের বের হইতে হবে। ট্যাগ এমন এক জিনিস 2 দিন পরে তাদের গায়ে লাগতে শুরু করবে। ট্যাগিংয়ের রাজনীতি বন্ধ করতে হবে। মানুষের রাজনৈতিক মতামত ঘন্টায় ঘন্টায় বদল হয়। দেশে বহু লোক আছেন যারা সুইং ভোটার, যারা আজকে একজনকে ভোট দিবেন, কালকে আরেকজনকে দিবেন। যিনি পাশের এলাকায় গেলে বিএনপিকে ভোট দিবেন, এই এলাকায় হয়তো জামাত ইসলামকে ভোট দিবেন, আর ওই পাশের এলাকায় গেলে বলবেন এই 2 দলের তো প্রার্থী নাই, যদি আবার আসি তো। ভোটার কিন্তু এই জিনিস। এখন ভোটার থেকে সরে আসি, বক্তৃতাটাতে আসি, আমি একটু লম্বা হয়ে যাচ্ছে তারপরেও বলি। প্রধান উপদেষ্টা মেহেদী হাসানকে বক্তৃতা দিলেন, আপনার নিশ্চয়ই মনে বা সাক্ষাৎকার দিলেন, আপনার নিশ্চয়ই মনে হচ্ছে গহর রিজভী এরকম গিয়েছিলেন। এরকম বহু লোক যায় এবং মেহেদী হাসানের উপর্যুপরি প্রশ্নের তোড়ে 2টা কাজ হয়। এক হলো অনেকে অত্যন্ত ভদ্র বলে উত্তর দিতে পারেন না, আবার অনেকে কৌশলী হয়ে যান, অনেকে আবার প্রশ্নের তোড়ে এমন কথা বলে ফেলেন যেটা আসলে তিনি বলতে চান নাই। এরকম একটি জায়গাতে সাক্ষাৎকার দেওয়ার বিষয়ে আমি শুরুতেই বলেছি সাবধান হওয়া উচিত ছিল। এবং উনি যেটা বলেছেন এইটা আমি মনে করি যে তার যে অন্তর্বর্তীকালীন সরকারের যে কনসেপ্ট সেইটা নিয়ে এক ধরনের প্রশ্ন তোলার অবকাশ তৈরি করেছে। এক হচ্ছে উনি বলেছেন এরকমও তো আছে মানুষ 5 বছর চায়, 10 বছর চায়, 50 বছর থাকুন, 50টা হয়তো উনি বলে ফেলেছেন। আমি তুষারের কাছে আবারও এই জায়গাতে আমি ফিরতে চাই। জি, আবারও আসবো। আমি এবার যে আবহাওয়া রাজ্জাকির কাছে আসতে চাই। প্রধান উপদেষ্টা যে বক্তব্য তিনি বলছিলেন এমন মানুষও আছে যারা বলছে 5 বছর থাকুন, 10 বছর থাকুন, 50 বছর থাকুন। সুতরাং মানুষ সব ধরনের কথা বলছে, আপনি থাকুন, নির্বাচন কেন, কার নির্বাচন দরকার? এই বক্তব্য ঘিরেই আসলে আজকে জয়নুল আবদিন ফারুক একটি শঙ্কা প্রকাশ করেছেন যে এই ধরনের বক্তব্য আসলে শঙ্কা বাড়িয়ে দিচ্ছে। আপনি কি মনে করেন আসলে জয়নুল আবদিন ফারুকের এই বক্তব্য সঙ্গে? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচক তুষার এবং ইটিভির দর্শক শ্রোতা। এই যে আশঙ্কা প্রকাশ করতেছে জয়নুল আবেদিন সাহেব, আমরা কতগুলা কনসিস্টেন্সি যদি দেখি ইউনূস সাহেব আসার পরে,
এক নম্বর হলো, আমরা এটা তর্ক করছি না, বিষয় তো এটা তো সত্য যে তাকে মেয়াদ দেওয়া হয় নাই। সে যখন টেক ওভার করলো, আমাদের কিন্তু ওই দিন যে কাজগুলো বিশেষ করে করা উচিত ছিল, যে আপনার মেয়াদ এতদিন, কারণ এখানে সব রাজনৈতিক দল বা স্টেক হোল্ডার বলতে যাদেরকে বোঝায় সবাই ছিল। আপনার মেয়াদ এতদিন, এর ভিতরে আপনি একটা নির্বাচন করে যাবেন। তখন হয়তো সে একটা কথা বলতে আমার এইটুকু সময় হবে না, আর একটু বাড়া। ওখানে কিন্তু একটা সেটেলমেন্ট হওয়া উচিত ছিল, হয় নাই। যাই হোক, সময়ের ব্যবধানে যখন নির্বাচনের দাবি টাবি আসলো, একটা পর্যায়ে কিন্তু উনি বলছিলেন অল্প সংখ্যক হইলে ডিসেম্বরে, আর বেশি হইলে জুন 26-এ। তার মানে সেই কাজটি কেন হয়নি? আপনি যেটা বলছেন সেটি হয়নি, রাজনৈতিক দলগুলো পারেনি। আমি মনে করি এখন যদি কোনো কারণে স্লিপ হয়ে থাকে সেটা ভিন্ন কথা। কেন পারলো না, এই জবাবটা কিন্তু আমরা দিতে পারবো না। যেমন ধরেন নেপালে যে টেক ওভার করলো, ওই দিনই কিন্তু নির্বাচনের ডেটটা দিছে, আমরা কিন্তু পারি নাই নিতে। আমি যদি নিরপেক্ষভাবে বলি যে নির্বাচিত সরকারের কাছে দেশ ফেরত দেওয়া দরকার, এটা তো রাজনীতিবিদদের কাছে একটা কমন বিষয় থাকা উচিত ছিল, এবং সেদিনই সিদ্ধান্ত। সেই বিতর্কে গিয়ে লাভ নাই, কারণ ওটা তো আমরা পার হয়ে আসছি। এখন এই প্রসঙ্গে আসছি আমি। উনি বললেন যে আমি সর্বোচ্চ জুন 26-এর মধ্যে উনি নির্বাচন দিয়ে যাবেন, এবং এ পর্যন্ত কিন্তু আমি তার সব কথাগুলো কিন্তু উনি মিলিয়ে যাচ্ছেন মোটামুটি। আলটিমেটলি কিন্তু উনি লন্ডনে সাক্ষাৎ করলেন, সেখানে ডিসেম্বরে রিজিট ছিল বিএনপি, ওখানে যাওয়ার পর ফেব্রুয়ারিতে আসলো। তার মানে নির্বাচনের একটা রোড ম্যাপ কিন্তু হয়েছে, যদি তফসিল নাও হয়ে থাকে। তাহলে আমরা কিন্তু ওই ইউনূস সাহেবের কাছ থেকে আমরা একটা সামঞ্জস্যতা পাচ্ছি তার কথার সাথে কাজের, আজকে পর্যন্ত। এবং উনি একটা নির্বাচনের, এখন উনি যে কেউ বলে 5 বছর থাকি আমি, কেউ বলে 20 বছর থাকি, কেউ বলে এগুলা কিন্তু আমি ব্যক্তিগতভাবে যদি আমাকে ধরতে বলেন, ওটাকে খুব আমি রিজিট নাও জায়গায়। কারণ তাহলে ওনার একটা কৌশল উনি করবেন যে আমি নির্বাচনে থাকবো। উনি তো নির্বাচনের জন্য অলরেডি নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে দিচ্ছেন, এবং আমার কাছে মনে হয় না এখানে কোনো সেকেন্ড থট থাকা উচিত, আমি মনে করি। এখন আশঙ্কা প্রকাশ কেন করছেন, এখানে হলো প্রশ্নটা। আশঙ্কা প্রকাশ করার মতো মধ্যে যথেষ্ট কারণ আছে। আপনি দেখেন আমাদের এখানে নির্বাচন এবং তার সাথে কিছু দাবিটাকে ধরতে পারেন আপনি আন্দোলন, দাবি মানেই একটা আন্দোলন। তো এই দুটো কিন্তু প্যারালাল চলছে। একদিকে নির্বাচনের রোড ম্যাপ দেওয়া, আবার সামনে নির্বাচনের একটা তারিখ দিবে, তার মানে একই ধারাবাহিকতা। প্যারালালি কি চলছে? সংস্কার চাই, বিচার চাই, তারপরে নির্বাচন চাই, ঐক্যমত্য কমিশন চাই, পিআর চাই, লেভেল প্লেইং ফিল্ড চাই, জাতীয় পার্টি সহ 14টা দলের নিষিদ্ধকরণ চাই। এগুলা আপনি যদি চায় কেন, সেই প্রশ্ন উত্তর আমি দিতে পারবো না, বাট এগুলো প্যারালাল চলছে। এই প্যারালাল চলছে প্লাস তার ইন্টারভিউ। আবার সেখানে একটা কথা আছে, যদিও কথাটা পরে আমাদের কি জানে আসিফ নজরুল উনি বলছেন যে না, ওইটা ওই যে আওয়ামী লীগের রাজনীতিকে সচল করার যে বিষয়টা, সেটা চলে গেছে, অর্থাৎ নির্বাচন পর্যন্ত, মানে বিচার না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে। কিন্তু এই যে বিষয়গুলো আপনার আসছে, এই বিষয়গুলোর থেকেই একটা শঙ্কা। 2 নম্বর, এগুলো তো সেটেল হয় নাই। কারণ সেটেল হলে কি, তো সবাই তো নির্বাচনমুখী থাকেন না। আপনার এই দাবি যখন প্যারালাল চলে, তখন তো আপনার ডাউট থাকতে পারে। আবার যদি আমরা ইয়েতে যাই, আমেরিকায় যাই, আমেরিকা যে আমাদের ইউনূস সাহেব গেলেন, আপনি একটা জিনিস লক্ষ্য করছেন, আমরা যদি বিএনপি দলটার দিকে এখন তাকাই, বিএনপি দলের আপনার বেগম জিয়া সবার সম্মানিত আমি মনে করি, কিন্তু উনি ইনফ্যাক্ট এখন ফিজিক্যালি পারমিট করে না ওনার রাজনীতিটা। আবার যদি আপনি তারেক জিয়া সাহেবের দিকে তাকান, তিনি কিন্তু লন্ডনে। তাহলে ভার্চুয়ালি মেইন ম্যান কিন্তু ফখরুল ইসলাম আলমগীর। তো এই ফখরুল ইসলাম আলমগীর সাহেব এইরকম একটা সিচুয়েশনে উনি যে চলে গেলেন এই 10-11 দিনের জন্যে, নির্বাচনী রোডম্যাপ থাকা সত্ত্বেও, এখন কিন্তু 16 বছর পরে একটা দলকে গুছানো বা নিয়ন্ত্রণে নেওয়া অনেক কঠিন কাজ, কারণ ইতিমধ্যে বহু অভিযোগ আছে। যেমন ধরেন একটা কথা যদি আমি আপনাকে বলি, সম্প্রতি একটা কথা আছে, আমি সব কথাই সত্য ধরে নিচ্ছি না, কিন্তু চলমান। যেমন এস আলম সাহেব নাকি দিল্লিতে গেছিল, 2,500 কোটি টাকা দিবে, আরও 2,000 কোটি টাকা দিছে, আর 2,000 কোটি টাকার প্রতিশ্রুতি দিছে। এটা কেন বলছি কথাটা, যে আন্দোলন করার জন্য। সেই এস আলম কিন্তু আবার এখনো বহাল তবিয়তে আছে, তার বিরুদ্ধে কোনো কমপ্লেন নাই, তাকে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। কারা করছে? তাহলে জিনিসটা কেমন হয় না? একটা সে পতিত সরকারকে টাকা দিয়ে সাহায্য করতে গেছে, কথা সোশ্যাল মিডিয়া আছে, সত্য মিথ্যা আমি বলছি না। আবার সে এখানে বহাল তবিয়তে আছে, তাকে পাহারা দিচ্ছে বহু লোকে, সেটা আমরা জানি। তো এই সমস্ত জিনিসগুলো কি হয়, মানুষের ভিতরে কনফিউশন তৈরি হয় যে দেশটা আসলে কোন পক্ষ পাহারা দিচ্ছে। আপনি বলছেন কোন পক্ষ পাহারা? আপনি দেখেন ইতিমধ্যে কথা হয়েছে যে এস আলমকে কারা সেভ করছে, এস আলমের কর্মচারী ছিল, এস আলমের পাহারা দিচ্ছে, এই কথাগুলো তো আছে। তো সুতরাং এত তোমার ক্লারিফাই করার দরকার নাই, এই দেশের লোক সবাই বুঝে, সব কিছু বুঝে। তাহলে যে
আমি যদি আওয়ামী লীগ পতিত সরকারটাকে অ্যাবসলিউটলি দোষী মনে করি তর্কের খাতিরে, তাহলে তাকে যারা টাকা দিয়ে সাহায্য করতে যাচ্ছে অস্থিতিশীল করার জন্য এরকম নিউজ আসার পর আবার যদি তাকে তুষারবাই রক্ষা করে বাংলাদেশে, তাহলে করি নাই তো। না বলতেছি, আমার নাম বললেন না। না আমরা যেহেতু নিজেরা সামনে আছি সেজন্য বলছি, কোনো ইয়ে না, তাহলে জিনিসটা কিরকম দাঁড়ায়? তো আমরা একটা কারো ভিত্তি কিন্তু কনসিস্টেন্সি নাই। ইউনূস সাহেব কিন্তু তাদের কনসিস্টেন্সি রাখছেন, এক। দুই, আপনি এনসিপি যাদের কথা বলতেছেন, ওই যে ইনি বললেন যে হ্যাঁ মাসেল টাসেল দেখায়, কারেক্ট দেখাচ্ছে। তারা হয়তো মনে করছে, আসলে তো ঠিক যে তারা সরকারি শেল্টারে আছে, কারণ ছাত্ররা তাকে নিয়োগ দিছে, ছাত্রকে নিয়োগ দিছে। তাদের ঔদ্ধত্যপূর্ণ কথা অনেকে আমি পছন্দ করি না, কিন্তু আবার তখন তাদের যে বিহেভটাকে মব বলতেছি আমরা কিন্তু মব এমন একটা জিনিস, মবের কিন্তু নানান ফর্ম আছে। একটা হলো বয়স হইলে বয়স নিজে গায়ের জোরে দেখায়, আর একটা হলো রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ৭৫ বছর বয়স আপনি মব করতে পারেন। কীরকম আপনি দেখেন, আমাদের দেশে যখন অর্থনৈতিক মব হইছে, ব্যাংকের টাকাগুলো যে লুট হয়ে গেছে তার কোনো পরিষ্কার পরিসংখ্যান কিংবা কোনো মব বলেন না ভাই, না ওইটা তো চুরি। আমি এটা অর্থনৈতিক মব বলতেছি। আবার যদি আপনি ধরেন কনসার্টের জন্য যে কনসার্টে বিদ্যুতের জন্য দাবিতে নামছিল নিরীহ লোক এবং প্রশাসন যন্ত্র ব্যবহার করে ২৪টা লোক হত্যা হয়েছিল, সেটা কিন্তু প্রশাসনিক মব হয়ে গেছে। আবার যদি সংবিধান আপনি ধরেন, নুরুল হুদা সাহেব যেভাবে নির্বাচনী ফলাফল ঘোষণা করেছে, এগুলাকে সাংবিধানিক মব বলা যায়। সবই কি মব আসলে? আমি বলছি, আমি শেষ করি, আপনি বললেন অসুবিধা নেই। আপনি আয়না ঘরটা রাষ্ট্র কি অ্যালাউ করে? ক্রস ফায়ার কি রাষ্ট্র অ্যালাউ করে? এগুলোকে আপনি কি বলবেন? আপনি আইনে হয় আইনে নিবেন, নয় বেআইনে নিবেন। বেআইনে নিলেই মব হয়ে যাচ্ছে, আর আইনে নিলে তো আইনি, আইনে নিলে তো আইনি। আপনি আমাকে বুঝাইতে হবে। মবের ডেফিনিশন কি? আপনি আপনারটাকে এস্টাবলিশ করবেন, দ্যাট ইজ মব, বিয়ন্ড এনি ল, ওইটাই মব। আমি এটা বলতেছি কেন, আমাদের রাষ্ট্রটা আমরা কোন জায়গায় নিয়ে গেছি সেটার চট করে এসে ফুল স্টপ পড়ে যাবে, এক। দুই নম্বর, ওই যে বাহুবল যেটা বললেন, তার সাথে যদি সরকারি শেল্টার থাকে, আবার যদি সরকারের প্রেস সেক্রেটারি বলে কি জানি এটা প্রেসার গ্রুপ, এই ধরনের, তাহলে এগুলো হতেই পারে। আপনার কাছে আমি আবারও আসবো, তুষার ভাইয়ের কাছে আসতে চাই। মব কি আর মব কি না, এটি আসলে আমি জানতে চাই তুষারের কাছে। যেটা নিয়মতান্ত্রিক প্রতিবাদ, সেখানে আপনার পরিচয় থাকবে। হয় আপনি ব্যক্তি হিসেবে আপনার পরিচয় আপনি প্রতিবাদ জানাবেন, অথবা আপনি প্রাতিষ্ঠানিকভাবে আপনার দল অথবা সংগঠন অথবা গোষ্ঠী নিয়ে আসবেন যার আইডেন্টিটি আছে। আপনাকে জবাবদিহি করার জন্য রাষ্ট্র তলব করতে পারবে। আর মব হচ্ছে পরিচয়হীন একদল মানুষ অথবা একটি সংগঠিত শক্তি, যে শক্তি তার নিজের পরিচয় বলে না, বলে আমরা জনতা, আমরা অমুক, আমরা তমুক, আমরা গণতন্ত্রকামী, আমরা বিচারকামী, আমরা সংস্কারকামী, এইসব বলবে, কিন্তু নিজেদের নাম ধাম দিয়ে তারা, নিজেদের কোনো আইডেন্টিটি এন্টিটি দিয়ে তারা প্রতিবাদ করবে না। এবং তারা কি করবে? তাদের প্রতিবাদ হবে অন্যের অধিকারে হস্তক্ষেপ, সেটা মানবাধিকার, ব্যক্তি অধিকার, আইনি অধিকার, এইসব জায়গায় তারা হস্তক্ষেপ করবে এবং আইনের ঊর্ধ্বে চলে গিয়ে ক্ষতিকর কাজ করবে। যেমন সাধারণ প্রতিবাদী কখনো আপনার বাড়িতে আগুন দিবে না, মব দিবে। সাধারণ প্রতিবাদী আপনার গায়ে হাত তুলবে না, কিন্তু মব করবে। সাধারণ প্রতিবাদী আপনার গাড়ি ভাঙবে না, তারা ভাঙবে। সাধারণ প্রতিবাদী আপনাকে কখনোই জুতার মালা ঝুলাবে না বা জুতা পিটা করবে না, মব করবে। কারণ এইগুলি হচ্ছে তাদের স্বীকৃত, তাদের ইচ্ছা মতো কাজ। একসময় আমেরিকাতে এটা হয়েছিল। কখন হয়েছিল? যখন ওখানে বর্ণবাদ ছিল, তারা লিঞ্চিং করতো। এবং সেই লিঞ্চিংয়ের আইন কেমন ছিল জানেন? ঘোড়া চুরি হয়েছে কোথাও, ঘোড়া চুরি হওয়ার পরে 3 জন লোক যদি বলতো, সে মনে করে, যদি উনি একটু আগে আমার দিকে ইঙ্গিত করেছেন, মনে করেন রাজ্জাকি ভাই এটা করেছে। বাংলাদেশে ঘোড়া নাই কিন্তু, অতএব এটা হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু 3 জন লোক এক হলে পরে ফাঁসি দিয়ে দিতে পারতো। এবং এটা যে শুধু 3 জন লোক ঘোড়া চুরির অপরাধে দিতে পারতো তাই না, একজন কালো চামড়ার লোক যদি কেউ এসে বলতো যে এই লোকটা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কারণ কৃতদাস ছিল তো, তাহলেও তাকে ফাঁসি দিতে পারত। এবং এই ধরনের একটা এই যে ঘটনা, এটা আমেরিকার মতো জায়গায় ঘটতো। এটাই হচ্ছে মব। আপনি যদি আজকে এইখানে দেখেন, ঘটনা কিন্তু ওই রকমই। কিছু লোক এসে বলে উনি দোষী, আইনে ওনার নামে মামলা নাই, আইনে মামলা নাই, কিন্তু ধরে নিয়ে যাচ্ছে। আইনে কিছু বলা হয় নাই তার নামে, কিন্তু তারপরে তাকে নিয়ে পুলিশকে গিয়ে বলতেছে ওনাকে এখন আমরা বলছি গ্রেপ্তার করেন। ওনারা গ্রেপ্তার করতে বলার কে? গ্রেপ্তার করার নির্দেশ দিবে হয় আদালত, ওয়ারেন্ট দিবে, ধরে আনতে বলবে, অথবা পুলিশ নিজে তাকে অপরাধী মনে করলে যে আইন আছে সে আইনের ইয়েতে পুলিশ তাকে ধরে আনতে পারে। কিন্তু তারা কি করে? তারা কি শুধুমাত্র ব্যক্তিকে আক্রমণ করে? তারা সম্পদে আক্রমণ করে, তারা সম্মানে আক্রমণ করে, তাই না? তো এইটা মব। এখন
মবের সংজ্ঞা তো আমি দিলাম, এটা আপনারা মিলিয়ে দেখবেন। এটাই হচ্ছে মবের সংজ্ঞা। হার্মফুল অ্যাক্টিভিটি থাকবে, সে জিম্মি করবে, সে চাপ সৃষ্টি করবে, নৈতিক চাপ না, সে চাপ সৃষ্টি করবে শারীরিক চাপ। ওইখান থেকে আপনি মুক্তি পাবেন না। আপনি যদিও জানেন যে আপনি সঠিক, কিন্তু সে আপনাকে এমন একটা অবস্থা তৈরি করেছে যে ওইখান থেকে আপনি ছুটতে পারতেছেন না। মানে এই চাপ সৃষ্টি করার শক্তিটা তারা কোত্থেকে এই চাপ সৃষ্টি করার শক্তিটা পায় যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ, রাষ্ট্র, সরকার নীরব থাকে, তাদেরকে বাধা দেয় না, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচার করে না। যেমন আমেরিকাতে তখন হইতো না, এটা তাদেরকে বিচার করতো না, তার ইচ্ছা মতো এই ধরনের কাণ্ড কারখানা করতো। এদের কি কোনো আসলে রাজনৈতিক পরিচয় বা কোনো সাংগঠনিক হয়তো রাজনৈতিক পরিচয় আছে, কিন্তু সেই পরিচয় দিয়ে তো তারা আসে না। কিন্তু কেউ কোনো দল স্বীকার করে না। আমি কেন স্বীকার করবে? মব যদি আইনসঙ্গত হতো তাহলে স্বীকার করতো। তাদেরকে তো কেউ দায়িত্ব নিবে না এই জন্যই যে এটা বেআইনি, সবাই জানে। এবং বেআইনি কাজগুলা করার জন্যই এই মব তৈরি করা হয়। ফ্যাসিজম হচ্ছে এক ধরনের মব সৃষ্টি করে শাসন করা। ইতালিতে মুসোলিনির দল এইরকম মব তৈরি করে প্রতিপক্ষের রাজনীতিবিদদেরকে হ্যারাস করত, প্রহার করত, যেখানে সেখানে অপমান করত, গালি দিত, এইসব কাজ করত। এবং এই ফ্যাসিজম, এই শব্দটা হচ্ছে ফ্যাসিকল থেকে, অনেকগুলি বেত একসাথে জড়িয়ে, এই ফ্যাসিকলগুলিকে একসাথে জড়িয়ে যে পিটাতো তারা, এই বেতের পিটা, এটার থেকে এসেছে ফ্যাসিজম। রাস্তাঘাটে এরকম অনেকগুলি লাঠি এক জায়গায় করে তাদেরকে পিটাতো, এই জন্য তাদের নাম হয়েছিল ফ্যাসিস্ট। তো আমি আবার এখানে ফেরত আসি। এই যে আপনারা যে বক্তৃতাটা নিয়ে বা যে সাক্ষাৎকারটা নিয়ে কথা বলছেন, সেই সাক্ষাৎকারে 5, 10, 15, 50 বছর রাজ্জাকি ভাই বলেছেন, তাকে তো কেউ মেয়াদ নির্দিষ্ট করে দেয় নাই। তার মেয়াদটা তিনি নিজে শোনেন, বাংলাদেশের একজন মানুষ অন্য কাজ করলে বলে উনি তো একজন অ্যাডাল্ট, ওনার পূর্ব নজির আছে না, উনিকে আগে দেখেন নাই। বাংলাদেশে কোন অন্তর্বর্তীকালীন সরকার 2 বছরের বেশি থেকেছে? বলে নজির হচ্ছে সর্বোচ্চ 2 বছর। যে সরকারটা 2 বছর ছিল, সেই সরকারটা নিজেদেরকে 1/11-এর পরে এসে জোর করে 2 বছর ছিল, যেটার জন্য সে সমালোচিত হয়েছে। সমালোচনা হয় না যখন আপনি সংবিধান অনুযায়ী 3 মাস থাকবেন, এর বেশি থাকবেন না। তাহলে কেউ যদি বলে, অনেকে তো বলে 5 বছর থাকেন, 10 বছর থাকেন, 50 বছর থাকেন, নির্বাচন কার জন্য? এই কথা তো শেখ হাসিনার মুখে আমরা শুনেছি যে আগে উন্নয়ন পরে নির্বাচন। চিটাগাংয়ের এক ভদ্রলোক ছিলেন লতিফ সাহেব নামে, উনি ঢাকায় এসে প্রথমে যেটা করলেন, বঙ্গবন্ধুর একটা ছবিতে বঙ্গবন্ধুর জুতা বদলাইলেন, জুতা নাকি স্মার্ট না, এই যে ফটোশপ করে বঙ্গবন্ধুর জুতা বদলে দিয়েছেন পা সহ, দিয়ে এইটা লাগিয়ে দিলেন কোথায়? প্রধানমন্ত্রীর দপ্তরের সামনে লাগিয়ে দিয়ে লিখলেন আগে উন্নয়ন পরে নির্বাচন, নির্বাচনের দরকার নাই। তো এগুলা তো ওইসব কথাবার্তা, এগুলা চাটুকারদের কথাবার্তা। 5 বছর থাকেন, 10 বছর থাকেন, উনি জানেন না 5 বছর থাকা যায় না, 10 বছর থাকা যায় নাকি 50 বছর থাকা যায়। আর 50 বছরে যারা থাকতে বলেছে তারা যে একেবারে অপদার্থ, মূর্খ, বেয়াদব, বেআইনি কথা বলে, যদি কেউ বলে থাকে, এই 50 বছর কারা বলেছিল এই নামটা আমি জানতে চাই। কেননা ওই লোকটাকে সুস্থ মস্তিষ্কের, যে গিয়ে ওনাকে বা কাউকে বলেছে যে 50 বছর থাকেন। কারণ আমাদের প্রধান উপদেষ্টার বয়স 86 বছর, 86 সঙ্গে 50 যোগ করেন, না গ্রহণযোগ্যই তো না, 136 বছর হয়, 142 বছর হয়, 86 সঙ্গে 50। এই আলোচনাটা আমরা এই আলোচনাটা এই জন্য হচ্ছে যে এই কথাটা উল্লেখিত হয়েছে। কোথায় উল্লেখিত হচ্ছে? আন্তর্জাতিক মাধ্যমে। এইবার আসেন, এই জায়গাতেই শুধু শেষ হয় নাই। আওয়ামী লীগ কি নিষিদ্ধ? কেন ইলেকশন দিচ্ছেন না? এইভাবে সে বারবার তাকে অ্যাটাক করছিল। একই ঘটনায় আরেকজন ঘটিয়েছিল, ক্রিস্টিয়ানা আমানপুর। জি, আপনার মনে আছে? আগের প্রধানমন্ত্রীকে এইরকম করেছিল। হ্যাঁ, এবং গহর রিজভির সাথে এই মেহেদিও করেছিল। বিদেশিরা এগুলা করলে কেন জানি আমাদের বড় বড় মানুষেরা খুব বিনয়ের সাথে এরকম করে হাসে। এই কাজ যদি বাংলাদেশে কোনো সাংবাদিক করতো, তাহলে ভুয়া মামলায় এখন তাকে জেলখানে থাকতে হতো। কোনটা? এই মেহেদি যা করেছে, মেহেদি যে আচরণ করেছে ওইখানে, মেহেদি যেভাবে তাকে ধমক দিয়ে কথা বলেছে, বারবার তাকে প্রেসার দিয়েছে, আপনি জাকির এটা করলে এখন জেলখানে থাকতেন। এখন এরকম একটা অবস্থা যখন হয়, তখন আমরা আশা হারাই। আমাদের লোক আমাদের সাথে কথা বলে না, আমাদের লোক কথা বলে বিদেশিদের সাথে। এবং ওইখানে উনি যে উত্তরটা দিয়েছেন, আমার কাছে এটা ব্যাখ্যা হচ্ছে, বিদেশে না আসলে ব্যান করা এগুলাকে তারা মনে করে অগণতান্ত্রিক আচরণ। যে কারণে উনি বলেছেন আওয়ামী লীগ তো স্থগিত আছে, তারা নিবন্ধিত আছে, এখনো নিবন্ধন স্থগিত আছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে স্থগিত আছে, কিন্তু কি স্থগিত আছে? আমি আপনাকে বললাম যে আপনি জাকির, আপনি এইখানে এই টেলিভিশনে উপস্থাপক, তারপরে বললাম
আপনার ক্যামেরা বন্ধ থাকবে, আপনি ক্যামেরা চালাতে পারবেন না, লাইট বন্ধ থাকবে, আপনার মাইক বন্ধ থাকবে, আপনি চেয়ারে বসতে পারবেন না, আপনি দাঁড়াতে পারবেন না, আপনি টেবিল সামনে রাখতে পারবেন না, টেবিল ছাড়াও দাঁড়াতে পারবেন না, পিছনে সবুজও থাকবে না, নীলও থাকবে না, মানে সকল কার্যক্রম বন্ধ। তাহলে কি আপনি নিষিদ্ধ না স্থগিত? আপনার সব কাজ বন্ধ মানে আপনি স্থগিত না, আপনি নিষিদ্ধ। এইটা বলা যেতে পারতো অস্থায়ীভাবে নিষিদ্ধ করা হচ্ছে, স্থায়ীভাবে না। হ্যাঁ, স্থগিত না। কিন্তু আরেকটা হচ্ছে নির্বাচন কমিশন কিন্তু তার নিবন্ধন স্থগিত করেছে, যেটা রাজ্য ভাইও জানেন যে নিবন্ধন স্থগিত করার কোনো আইন নাই। নিবন্ধন হয় থাকবে, না হলে থাকবে না, ইদার ইয়াস অর নো। এখন আরেকটা বিষয় আপনি চিন্তায় নেন, সেটা হচ্ছে যে বারবার বলছিল নেপালে তো 6 মাসে নির্বাচন দিয়ে দিয়েছে, আপনারা কেন দেরি করলেন? একটা পরের ঘটনাকে আগের ঘটনার সাথে যে মিলাচ্ছে মেহেদী, এটাই হচ্ছে অযৌক্তিক। আপনি আপনার ঘটনাটা ঘটেছে 2 বছর বা 1 বছর আগে, আর আমার দেশের পরিস্থিতি আর নেপালের পরিস্থিতি এক না। ফলে এইটা হতে পারতো উত্তর, কিন্তু সেই সব উত্তর না দিয়ে তার যে 5টা প্রেস মানে মহাজ্ঞানী আছেন, এই 5 জন প্রেস মহাজ্ঞানী ওখানে কি করেছিলেন? 5 জন প্রেস মহাজ্ঞানী কেন এটার প্রপার ইন্টারপ্রিটেশন দেন নাই? আমি থাকলে কি দিতাম এখন বলে দেই, ওনারা একটু শুনুক। আমি বলতাম প্রথমত যে অতীতের ঘটনাকে বর্তমানের ঘটনার সাথে তুলনা করা যাবে না, কারণ এখনকার ঘটনা যেটা ঘটেছে এখন ঘটলে 6 মাস, যখন আমাদেরটা ঘটেছিল তখন এটা 2 বছর দরকার ছিল বা 1.5 বছর, হোয়াট এভার। 2 হচ্ছে ওনারা, আমি উত্তর দিচ্ছি, লোকে ভাববে যে আমি ওনার পক্ষে চলে গেলাম বা বিপক্ষে চলে গেলাম, হোয়াট এভার। আরেকটা হচ্ছে যা ঠিক সেটাই বলতে হবে। এইখানে উত্তরটা হওয়া উচিত ছিল যে, উচিত ছিল এভাবে বলা ঠিক কিনা, উনি অনেক জ্ঞানী মানুষ, নোবেল পেয়েছেন, কিন্তু এখানে একটা উত্তর হতে পারত যে 6 মাসে হয় নাই, কিন্তু এখন যে ফেব্রুয়ারিতে হবে, আপনি কি মনে করছেন এটা হওয়া উচিত না? পাল্টা প্রশ্ন মেহেদীকে করা দরকার ছিল যে আপনার সমস্যাটা কোথায়, ফেব্রুয়ারিতে হবে যে, এইটা নিয়ে আলাপ না করে আপনি হয় নাই কেন এটা বারবার জিজ্ঞেস করছেন কেন? যেটা হয় নাই ওটা হয় নাই। যেমন মেহেদী, আপনি একসময় আল জাজিরায় ছিলেন, চাকরি করতে পারেন নাই, কেন পারেন নাই? এটা জিজ্ঞেস করে লাভ আছে? আপনি আল জাজিরা ছেড়ে এই যে জিটিও নামে না কি নামে একটা সাবস্ক্রিপশন করে দেখতে হয় একটা চ্যানেল, সেখানে আসলেন কেন? যেখানে আল জাজিরা সব আপনার দেখা যাইত, আপনি যেখানে খুশি সেখানে কথা বলতে পারতেন, আপনি লন্ডনে বসে বড় বড় সাক্ষাৎকার নিতেন, এটা বাদ দিয়ে আপনি এখানে কি করেন? এই প্রশ্ন আমি করতাম। এ পর্যায়ে আমাকে একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবে 21 রাতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত, আমাদের সঙ্গে আছেন গণমাধ্যম কর্মী ডাক্তার আব্দুল তুষার এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকি। তুষার ভাই, আপনি বলছিলেন যে আল জাজিরার সাক্ষাৎকার নিয়ে বেশ কিছু কথা বলছিলেন, যে এটি আসলে এখন আমি কেন মেহেদীর, খুব সংক্ষেপে আমি কেন জাকির একটু আগে মেহেদীর সমালোচনা করছিলাম, এর কারণ হচ্ছে একটা জাতির আত্মসম্মান বোধ কোথায় থাকে জানেন? থাকে হচ্ছে যতক্ষণ পর্যন্ত কেউ আমার প্রধানমন্ত্রী, আমি তাকে সমালোচনা করার অধিকার রাখি। বিদেশিরা তাকে ভোটও দেয় না, বিদেশিরা তাকে স্বৈরাচারও বলবে না, বিদেশিরা তাকে কিছু বলবে না, তার সাথে আমার রিলেশন। আমি ধমক দিব, আমি বলবো, সমালোচনা করব, আমি ভালোবাসবো, আমি ভোট দিব অথবা আমি দিব না। কিন্তু আমার দেশের কোন সম্মানিত ব্যক্তিকে এইভাবে আক্রমণ করবে, এটা আমি ক্রিস্টিয়ান আমানপুরেরও সমালোচনা করেছিলাম। আমি বলেছিলাম যে এটা আমাদের সাংবাদিকরা করতে পারে, আপনি কে? এবং একইভাবে আমি মেহেদীকেও বলবো, আপনি কে? এটা আমাদের সাংবাদিকরা করবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে এই যে গণমাধ্যমের স্বাধীনতা এমনভাবে খর্ব করা হচ্ছে বা ওই প্রক্রিয়া এখনো অব্যাহত আছে নানানভাবে, যে কারণে আমাদের সাংবাদিকরা ভীত। এই ভয় কেন? এই প্রশ্ন তো মেহেদী করে নাই, এটা কিন্তু সে করবে না, কারণ এই ভীতি প্রদর্শনীর ব্যাপারটাতে তাদের প্রচ্ছন্ন সমর্থন আছে। এইবার আরেকটা কথা আমি আপনাকে বলি, এটা একটা উদাহরণ দেই। আমার দেখা নয়াচীন নামে একটা বই আছে, শেখ মুজিবুর রহমান চীনে গিয়েছিলেন, তখন তিনি তরুণ নেতা। তো ওইখানে সবাই আইয়ুব খানের সমালোচনা করছে, ওখানে উনি লিখেছেন যে আমি করলাম না। কেন করলেন না ওটার ব্যাখ্যা দিয়েছেন, যে আমার দেশের প্রধান, আমি দেশের মধ্যে তাকে সমালোচনা করব, বিদেশে গিয়ে নিজের দেশের লোকের সমালোচনা করা, নিন্দা করা, বদনাম করা, এটা মনে হয়েছে যে আমরাই ছোট হই। এবং এখানে আরো একটা বিষয় আছে, কোথায় জানি উনি বিয়ে খেতে গেছিলেন,
তো উনি উপহার নিয়ে যান নাই, সবাই উপহার দিচ্ছে দেখে ওনার মনে হলো উনি উপহার না দিলে তো দেশ ছোট হয়ে যাবে, উনি তো দেশের একজন তরুণ নেতা হিসেবে গিয়েছেন। ওনার হাতে নাকি একটা আংটি ছিল, ওটা খুলে দিয়ে দিলেন। অনেক কিছুই আছে রাজনৈতিক নেতাদের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। তার মধ্যে এইটা একটা জায়গা যে আমার প্রধান উপদেষ্টা তুই বেয়াদবের মতো প্রশ্ন করবি, আবার উল্টাপাল্টা প্রশ্ন করবি, আর ওইখানে যে পঞ্চ পাণ্ডব গিয়েছেন তারা তখন কোথায় ছিলেন এবং তারা তারপরে কেন ব্যাখ্যা দিলেন না, আমি এইটা নিয়ে অনেক বেশি চিন্তিত। এটা যদি চলতে থাকে ভবিষ্যতে এই কর্ম আরো চলতে থাকবে, এবং এগুলা করে করে বিদেশিরা এমন একটা ভাব করে যে এরা হচ্ছে আমাদের প্রভু, এরা আমাদের চেয়ে সুপিরিয়ার। এই মেহেদী আমার সাথে ইংরেজিতে কথা বলে আমিও একটা ইন্টারভিউ নিতে চাই। জি, ও কিসের উত্তর দিতে পারে এবং দিতে পারে না আমি সেটা একবার দেখে নিতে চাই। মেহেদীকে আইনা দেন আমার সামনে। জি, আমরা হয়তো সেই অপেক্ষায় থাকবো কখনো আপনি তার সাক্ষাৎকার নেবেন। এ পর্যায়ে আবু হেনা রাজ্জাকীর কাছে আসতে চাই। আসলে আওয়ামী লীগ নিয়ে বেশ কথা হচ্ছে যে যে কোনো সময় সচল হতে পারে। আবার আমরা দেখেছি যে গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আওয়ামী লীগের ভেতরের যে ঘাপটি মেরে থাকা যে অনুচর যারা আছেন তারা এখনো তৎপর। এই বিষয় কি আসলে আওয়ামী লীগ তৎপর, আওয়ামী লীগ সচল হবে, আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হবে না, আওয়ামী লীগ বিষয়টি আসছে কেন আসলে? আচ্ছা, ধরুন যে উনি যদি বলছে আওয়ামী লীগ ঘাপটি মেরে বসে আছে, বলছে, তা আওয়ামী লীগ যদি ঘাপটি মেরে বসে আছে থাকে, এটা তো তার পলিটিক্সের অংশ, তার রাজনীতির অংশ। রাজনীতিতে কিন্তু অনেকগুলো বিষয় থাকে, যেই বিষয়গুলো তো আপনি এড়াইয়া যেতে পারবেন না। এই আমরা এখন যেমন কথায় কথায় শুনতেছি ওই যে ব্যালট পেপার বেশি বানাইছিল, ওই যে ডাকসু। আচ্ছা, আপনি এই যে নির্বাচনটা এখানে হলো, এই নির্বাচনটা একটা প্রক্রিয়া, এটা তো সকালে ভোট দিতে গেলেন ওই দিনই না, তার আগে নির্বাচনী প্রচারণা চলে, সব কিছু চলে, কে কোথায় কি করতেছে সব মুভমেন্ট, মানে সবার কিন্তু খবর রাখে প্রত্যেকে। এই যে মাঠে যখন নির্বাচনী হাওয়া বইবে তখন এক দলের নেতা গিয়ে এক বাসায় কি বইলে আসলো, তখন আরেকজনে গিয়ে ওখানে আবার কথা বলে। তার মানে কি এগুলা অনুসন্ধান করে যে নিজের কার্যক্রম আগানো। আজকে যদি আওয়ামী লীগ ঘাপটি মেরে বসে থাকে, এটার জন্য আমি যদি ওই তার কথাটা ধরেই বলি, দায়টা কার? কেন বলছি কথাটা? এই যে আওয়ামী লীগের পুনর্বাসন করার কথা যেটা বললো যে আসতেছে, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করছে সরকার, আর পুনর্বাসন বলতে যা বোঝায় এটা তো টু সাম এক্সটেন্ট আছে। তো তাদের তো বিরাট বড় সংগঠন, সে লোকগুলো সব তো দেশ ছাড়েনি, সব তো দেশে আছে। তো সে তো দেশটা যখন আছে তাহলে আওয়ামী লীগ আছে। আবার উল্টা দিকে আসেন, আওয়ামী লীগের রাষ্ট্রপতিও তো আছে, আওয়ামী লীগের রাষ্ট্রপতিটা আছে না? তারপর আওয়ামী লীগের প্রধানমন্ত্রী, তাকে যখন কেউ ফেরত মানে পৌঁছাই দিয়ে আসলো, চলে গেলেন, আমরা বলি পালায়ে গেছেন, তাদের ভাষায় যে পালান নাই গেছে, যেভাবে উনি দেশ ছাড়ছেন। তো দেশ ছাড়তে আজকে এই সরকার বলুক আর রাষ্ট্রের নিয়ম বলুক, উনি যেহেতু কাউকে না বলে চলে গেছেন, সংবিধানে পালায়ে যাওয়ার বিধান নাই, সেই বিতর্কে আমি যাচ্ছি না। উনি যে চলে গেলেন, তাকে যারা পৌঁছাই দিয়ে চইলে আইসা বহাল তবিয়াতে কাজ করতেছে, এখন তার সে যদি অপরাধী হয়, তাকে কিন্তু আমরা চাচ্ছি যে ফেরত আসুক। তাহলে যারা পৌঁছাই দিয়ে আসলো, দে আর নট আনসারেবল, তারা তো কাজ করতেছে। তো সেখানে এই যে কাজ করতেছে, আমি যদি জনগণের অংশ হিসাবে ধরি, ওনাকে আমি জনগণের অংশ, কোনো দলের অংশ ধরলাম না, আমি একটা সচেতন নাগরিক। সচেতন নাগরিক হিসেবে তো এই প্রশ্নটা আসা স্বাভাবিক। আজকে তুষার ভাই যদি দেখে যে একটা নাম করা ক্রিমিনালের সাথে আমার একটা ভালো সম্পর্ক এবং আমি তাকে অমুক জায়গায় পৌঁছাই দিয়ে আসছি, সে কিন্তু একটা ইনফরমেশন দিতে পারলেও দিবে যে রাজ্জাকী সাহেব এটা করছে। তো সেই হিসাবে এই যে পুনর্বাসনে পৌঁছে দেওয়া হয়ে গেছে না পালিয়ে গেছে, এই তো একটি বিতর্ক। জি, বিতর্ক থাকুক, কিন্তু আপনি যদি পৌঁছাই দিয়েছেন তাও তো আমি দিয়ে আসছি, আর পালায় যদি যায় তাহলে পালানোর সহযোগিতা করছি, আসার পর তো আমি বহাল তবিয়াতে আসি। এই যে বিষয়গুলো, তা আওয়ামী লীগ পুনর্বাসিত আছে, আওয়ামী লীগ পুনর্বাসিত আছে। এখন আপনি আসেন ভোট দিতে পারবে কি পারবে না, সেটা তো প্রধান উপদেষ্টা বলছি যে বিচার কার্যক্রম পর্যন্ত, বিচার না হওয়া পর্যন্ত কার্যক্রম স্থগিত থাকবে। এখন আপনি মনে করেন, আমি সেই দৃষ্টিকোণ থেকে যদি বলি, আমি জানি কি হবে না হবে আমরা ভবিষ্যৎ কেউ বলতে পারি না। সম্ভাব্য আমাদের সম্ভাবনা যা যতটুকু আগাইছে মামলা, তাতে অক্টোবর বা নভেম্বরে হয়তো একটা জাজমেন্ট হতে পারে। আচ্ছা, ধরে নিলাম একটা তর্কের খাতিরে একটা জাজমেন্ট হইলো, কেউ মৃত্যুদণ্ড হইলো, কেউ খালাস হলো, হোয়াট এভার ইট ইজ। ঠিক তারপরেই তো যেহেতু বিচার হয়ে গেছে, তাহলে তো কেউ ক্লেম করতেই পারবে তখন যে আমার বিচার হয়ে গেছে যখন আমার দলের, এইবার আমার আদেশ প্রত্যাহার করো, এবং প্রত্যাহার করলে সে নির্বাচনে যেতে পারবে যদি ওই কথা ঠিক রাখে। সুতরাং নির্বাচন, একটা বিচার যদি হয়ে যায়, কথার কথা বলছি, তাহলে তাদের দ্বারটা ওপেন হয়ে যায় নির্বাচন করার জন্যে, কারণ কথা ছিল যে বিচার পর্যন্ত স্থগিত রাখা। সুতরাং আওয়ামী লীগ কিন্তু পুনর্বাসিত অলরেডি আছে, শুধু কার্যক্রমটা। আর নিবন্ধন স্থগিত কেন? কার্যক্রম স্থগিত করছে বইলা নির্বাচন কমিশন বলছে ওনার নিবন্ধন স্থগিত। তো কালকে যদি তার উইথড্র হয়ে যায়, সেটাও ফেরত আসবে। সুতরাং আমার কাছে মনে হয় সেটা যে খুব বেশি কিছু
কঠিন আমার কাছে মনে হয় না। আর একটা কথা বলি, তুষার ভাইয়ের কাছে খুব বিনয়ের সাথেই আমি বলছে তত্ত্বাবধায়ক সরকার 2 বছর ছিল। ওই যে তত্ত্বাবধায়ক না, ওরা তো নিজেদেরকে অন্তর্বর্তী বলেছিল আসলে। না, তারা অন্তর্বর্তী বলে নাই, তত্ত্বাবধায়ক সরকার না, কাগজে কলমে না। আইনে তো এটা তত্ত্বাবধায়ক হয় না ভাই, 2 বছর কেন? আমি মানলাম, আমি সেটা বলছি না, কারণ তত্ত্বাবধায়ক সরকার আইসা যেই মেয়াদ 3 মাসের মধ্যে নির্বাচন করা সেটা করেননি। পরে আমি যতটুকু জানছি তারা অ্যাপ্রুভাল নিয়ে নিয়েছিল সম্ভবত হাইকোর্ট থেকে, সোফার আমি জানি না, তবু আমি ধরে নিলাম এটা যেহেতু অতীতের। কিন্তু এই যে সরকারটা, এর নামের কোথাও কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নাই। তার অ্যাপয়েন্টমেন্টই হইল অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে। আমি এটা তার পক্ষে বিপক্ষে বলছি না, আমি ক্লিয়ার করছি। অন্তর্বর্তী সরকার মানি হচ্ছে একটা আউটগোয়িং সরকার, একটা সরকার চলে গেছে আর একটা সরকার আসবে ইন দ্য ফর্ম অফ ইলেকশন। আসুক, কিভাবে আসবে আমি জানি না, ইলেকশন তো ডেট দিছে, এর মাঝখানের টাইমটা অন্তর্বর্তীকালীন। তো এই একটা সরকার গেছে আর একটা সরকার আসবে, মাঝখানের টাইমটা অন্তর্বর্তীকালীন। আমি বলছি তার ডেট দেয় নাই, মানে ডেট তো উনি নিজে দিচ্ছেন, আমি সেটা বলছি। সুতরাং আমরা সেখানে থাইকে আমরা এখন নির্বাচনের দিকে থাকি এবং নির্বাচনটাকে করা যায় কি হয় না এই সংখ্যা কিন্তু আমরা না, এই যারা নির্বাচনের সবচেয়ে বড় স্টেক হোল্ডার তারাও সংখ্যা প্রকাশ করতেছে। কেন করতেছে সেটার উত্তর তারা দিবে, কিন্তু আমরা যেটা দেখতেছি এখন পর্যন্ত কিছুই গোছানো হয়নি। আমরা কিন্তু অনেকগুলা কমিশন, 7টা 8টা কমিশন হয়েছে, তারা রিপোর্টও জমা দিছে, তার আলোকে কি হয়েছে আমরা জানি না। 2 নম্বর, এই ঐক্যমত্যের কমিশন হচ্ছে, সংস্কার হচ্ছে, যে আলাপগুলো হচ্ছে সেই আলাপগুলোতে কি হচ্ছে, এটা ওইটা একমত হয়েছে, ওইটা একমত হয়েছে, ইত্যাদি ইত্যাদি, বাস্তবায়ন হবে নেক্সট পার্লামেন্ট আসার পর, পরবর্তী 2 বছরের মধ্যে। কিন্তু আমরা আমাদের রাজনীতিবিদদের যে বৈশিষ্ট্যগুলো অতীতে দেখে আসছি, তাতে আমার কাছে এই বিষয়গুলা একেবারে অনর্থক টাইম নষ্ট হচ্ছে বলে আমার কাছে মনে হয়। এগুলা কিছুই হবে না, কারণ সবাই বলে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, অনন্তকাল ধরে বইলে আসতেছে, তার মানে সকাল বিকেল আপনি পরিবর্তন করতে পারবেন। 2, আপনি যখন পার্লামেন্টে যাবেন, কিভাবে যাবেন সেই প্রক্রিয়া বৈধ অবৈধ সেই আলাপ অনেক হয়েছে, সেখানে যাচ্ছি না। কিন্তু আপনি পার্লামেন্ট পর্যন্ত যাওয়ার পর আপনি যারা আজকে নোট অফ ডিসেন্ট দিয়ে যাচ্ছেন যে সমস্ত বিষয়ে, এবং তারা যদি 2/3 মেজরিটি নিয়ে চলে যান কোনো কারণে, তখন তারা বলবে এইসব বিষয়ে আমরা নোট অফ ডিসেন্ট দিয়ে আসছি, করবো না, আর বাকিগুলা যখন করছি বিফোর ইলেকশন, আফটার ইলেকশন ইট ইজ নট পারমিটেড বাই দ্য পার্লামেন্ট। সুতরাং এগুলা ওয়েস্টেজ অফ টাইম। এবং সবচেয়ে বড় দুঃখের বিষয় আমার একটা জায়গায়, ইউনূস সাহেবের আমি পলিটিশিয়ান ধরি না, তার দলকে লোকজনকে তো পলিটিশিয়ান ধরি না, তার চেয়ে অনেক অযোগ্য লোক এখানে নিছে, কালচারাল অ্যাডভাইজারও বানাইছে। না, আমি তুষারকে তো আজকের থেকে চিনি না, আমি সেই অর্থে বলছি এটা। তো এই সব কিছু দিয়ে আমি মিলাই যে তাহলে কি রেজাল্টটা দাঁড়াচ্ছে কি, তাহলে রাজনীতিবিদ যারা আমরা আলাপ করতেছি ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত অদ্যাবধি আমরা যে একটা ঐক্যমত্যের জায়গায় আসতে পারি নাই, এই দায়টা, এই ব্যর্থতাটা কিন্তু আমরা রাজনীতিবিদদের তথা আমরা জনগণ যদি আমাদের এটা এখন আমরা কিভাবে নির্বাচনটা নিব, কিভাবে একটা সুন্দর নির্বাচন নিয়ে আমরা যাব সামনের দিক, এই দায়টাও কিন্তু রাজনীতিবিদদের। ইউনূস সাহেব আজকে আছে কালকে নাই, ওনার কোনো রাজনৈতিক কমিটমেন্টও নাই। সেটি এখন আসলে চূড়ান্ত হয়নি, মাঠে হবে ফয়সালা নাকি টেবিলে হবে সেটি নিয়ে আলোচনা আছে এখনো, সেটি হয়তো সামনে আমরা দেখতে পাবো। মাঠে আর টেবিলে যদি আনেন, তার মানে মাঠে চলছে আন্দোলন, টেবিলে আসবে ফলাফল ঘোষণা, নির্বাচন। সুতরাং সেটা তো বললামই প্যারালাল চলতেছে। এই প্যারালাল যদি দুইটা জিনিস চলে, দুইটা যদি প্যারালাল চলে, আমি বলবো এটা করতে হবে, এটা করতে হবে, সেটা একটা অনিশ্চয়তার পথ। তারপরে আমি সব শেষ করে দিচ্ছি আমার বক্তব্য, আমি যেটা কমনলি সব জায়গায় বলি, বাংলাদেশে এই মুহূর্তে আপনি রাজনৈতিক স্টেক হোল্ডার ধরলে, আমি আওয়ামী লীগকে তো ধরবো না আপাতত, কিন্তু বিএনপি, জামাত, এনসিপি, 3টা মিলে একটা স্টেক হোল্ডার হইতে হবে উইথ গুড আন্ডারস্ট্যান্ডিং তাদের ভিতরে। হাউ দে উইল ডু ইট ইজ দেয়ার হেডেক। সেকেন্ড স্টেক হোল্ডার বলবো আমি সরকারকে। থার্ড স্টেক হোল্ডার, এরকম টার্মোয়েল সিচুয়েশনের মধ্যে সেনাবাহিনীকে আপনি বাদ দিতে পারবেন না। সুতরাং এই 3টা স্টেক হোল্ডার যদি দেশের স্বার্থে ঐক্যমত্যে আসে, তাইলে একটা নির্বাচন হওয়ার ব্যাপার মোটামুটি নিশ্চিত। জি, আপনার কাছে আমি আবারও আসবো, আমি এ পর্যায়ে আবার তুষার ভাইয়ের কাছে আসতে চাই। নির্বাচন নিয়ে অনেক কথা হচ্ছে, আমার সামনে আরেকটি নির্বাচন আছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি নির্বাচন, যেটি নিয়ে সারা দেশে বহুল আলোচনা হচ্ছে। গতকাল আমরা দেখেছি তামিম ইকবাল একটি বক্তব্য দিয়েছেন, দীর্ঘ বক্তব্য। সেই বক্তব্যের পরে আবার ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ একটি বক্তব্য দিয়েছেন একটি গণমাধ্যমকে। আমি তামিম ইকবালের বক্তব্যের কিছু অংশ উল্লেখ করতে চাই আলোচনায় যাবার আগে। তামিম ইকবাল বলেছেন, এখন যারা বিসিবিতে আছেন তারা যেভাবে ইলেকশন করছেন সেভাবে তারা জিততেও পারেন, তবে এটা ইলেকশন হচ্ছে না। আমি একটা কথাই বলবো যে ক্রিকেট হেরে গেছে। আপনারা বলেন যে ক্রিকেটে ফিক্সিং বন্ধ করা লাগবে,
তাদের বলবো আগে আপনারা নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন। এই নির্বাচনে বিসিবির ইতিহাসে একটা কালো অধ্যায় হয়ে থাকবে। তামিম ইকবালের বক্তব্য এটি আমরা সবাই শুনেছি কালকে গণমাধ্যমে, টেলিভিশনে। তামিম এবং তার সঙ্গী অনেকেই মনোনয়নপত্র প্রত্যাহার করে সরে গেছে নির্বাচন থেকে। আমি মনে করি যে তামিমের নিজে থেকে পরবর্তীতে সাংবাদিকদের সামনে এবং এরকম টকশোতে এসে বললে ভালো হতো যে কেন তারা সরে গিয়েছেন, বিষয়টা পরিষ্কার করলে ভালো হতো। আমার সঙ্গে কথা হয়েছে, যদিও তিনি সময় দেবেন বলেছেন। যদি দেন তাহলে আমি মনে করি সেটাই সঠিক হবে, কারণ তিনি সবচেয়ে ভালো ব্যাখ্যা করতে পারবেন। কিন্তু যে বিষয়টি আমাকে দুঃখিত করেছে সেটা হচ্ছে যে আমরা এত কিছুর পরও একটা সাধারণ একটা অ্যাসোসিয়েশন, একটা ক্রিকেট বডি, সেখানে একটা গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে পারছি না, যেখানে সবাই শিক্ষিত, অর্থবিত্তশালী, প্রত্যেকের সামাজিক পরিচয় আছে, অনেকেই ক্রীড়া সংগঠক, অনেকে খেলোয়াড়। এইরকম একটা জায়গাতে যেখানে কিনা খেলার সাথে সম্পৃক্ত নন এমন লোকদের থাকার কথাই না, সেইখানে একটা নির্বাচন আয়োজন করা যাচ্ছে না। এটা খুব দুঃখজনক। এবং এর চেয়েও বড় দুঃখজনক হচ্ছে যে এই ক্রিকেট বোর্ডটা একটা সিন্ডিকেশনের জায়গাতে পরিণত হয়েছে। দুঃখের সাথে বলি, এই ক্রিকেটে প্রচুর পয়সার আমদানি আছে এখন। এবং যে টাকাটা আসে, একদিকে যেমন আমাদের দর্শকরা প্রচুর খেলা দেখেন, এর বাইরে স্পন্সররা আসেন, প্রচুর টাকা পয়সা খরচ করেন, এর বাইরে আইসিসি থেকেও আমরা কিছু সহায়তা পাই, এবং আমাদের যে ক্রিকেট স্টেডিয়ামগুলি আছে এগুলার ব্র্যান্ডিং, এগুলার নানান ধরনের ব্যবহার, আমাদের এন্ডোর্সমেন্ট, বহু জায়গা থেকে আমরা পয়সা পাই এখন এই ক্রিকেট বোর্ড। আপনি নিশ্চয়ই কিছুদিন আগে জানতেন যে ক্রিকেট বোর্ডের নাকি জমাই আছে প্রায় 1200 কোটি বা তারও বেশি টাকা। এখন এইখানে কি করে যে লেনদেন হয় এটা কিন্তু কখনোই স্বচ্ছ না। যেমন রাইটস বিক্রি হয় খেলার, আপনি লক্ষ্য করলে দেখবেন যে নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠান এবং টিভি চ্যানেল আওয়ামী লীগের সময় এইটা ইচ্ছা মতো এনজয় করেছে। এবং এই সিদ্ধান্তগুলি হতো কোথায় নিশ্চয়ই জানেনি, অকশনগুলি কখনো শ্রীলঙ্কায়, কখনো দুবাইতে। এবং দুবাই ভিত্তিক, ভারত ভিত্তিক এবং আন্তর্জাতিক যে জুয়ারি চক্র, সেই জুয়ারি চক্রের সঙ্গে ক্রিকেট খেলার যে ওতপ্রোত সম্পর্ক আছে এবং তার সঙ্গে জড়িত হয়ে আমাদের একাধিক ক্রিকেটারেরও ক্রিকেট জীবন বিঘ্নিত হয়েছে। আমার সবচেয়ে প্রিয় একজন ক্রিকেটার আশরাফুল, যার অসম্ভব প্রতিভা, সেই আশরাফুলকে আপনি জানেন যে ম্যাচ ফিক্সিং এর জন্য কষ্ট পেতে হয়েছে। এমনকি সাকিব পর্যন্ত 1 বছরের নিষেধাজ্ঞার মধ্যে ছিল হোয়াটসঅ্যাপ চালাচালি করার কারণে। মিরপুরে একবার এক ভারতীয় জুয়ারি এবং তার সঙ্গে অন্যদেরকে আটকও করা হয়েছিল প্রিন্স নামে একটা হোটেল থেকে, আপনার মনে আছে কিনা জানি না। তার মানে এই ম্যাচ ফিক্সিং এর ব্যাপারটা ওখানে আছে, দুর্নীতি আছে, এই রাইটস এবং অন্যান্য ইস্যু নিয়ে, এন্ডোর্সমেন্ট নিয়ে বিজ্ঞাপনদাতা, বিজ্ঞাপনী সংস্থা এবং ক্রিকেট বোর্ডের এক শ্রেণীর অসাধু কর্মকর্তার লেনদেন আছে। এবং এই সমস্ত কিছুর মধ্যে একটা সিন্ডিকেট যেহেতু আছে, এই সিন্ডিকেট থেকে ক্রিকেট বোর্ডটাকে উদ্ধার করবেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আমি এটা ভেবেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই সিন্ডিকেট থেকে ক্রিকেট বোর্ড মুক্ত হতে পারে নাই। এখনো এক পক্ষ আরেক পক্ষকে অভিযোগ করে যাচ্ছে, কিন্তু যে কোনো এক পক্ষের অভিযোগ তো সত্যি, এবং দুই পক্ষই কিন্তু অভিযোগ করছে একই রকম। তার মানে এই কথাটা সত্যি, দুই পক্ষের যে কোনো এক পক্ষ দায়ী। কিন্তু এই যে ফিক্সিং, এই যে বেটিং, এই যে অসাধু তৎপরতা, এই যে আত্মীয় স্বজনকে নিয়ে বোর্ড বানানোর চেষ্টা অথবা দলীয় লোকজনকে নিয়ে বোর্ড বানানোর চেষ্টা, এই কথাগুলি তো সত্যি। কোন পক্ষ দায়ী এটা না করে বরং চিন্তা করতে হবে ঘটনাটা ঘটেছে এবং ঘটেই চলেছে। আর আরেকটা কথা তিনি যেটা বলেছেন যে তামিম ইকবাল গিয়ে বিরাট কোহলিকে বলে দিয়েছেন, বিরাট কোহলি গৌতম গম্ভীরকে বলেছেন। এখন আমি ইলেকশন করছি না এবং আমার দুঃখ বেদনার কথা আমি গৌতম গম্ভীরকে বলি নাকি বিরাট কোহলিকে বলি, তাতে কি অসুবিধা আছে? এইটা কি সরফরাজকে বললে ভালো হইতো, কিংবা ওই যে শাহিন আফ্রিদিকে বললে ভালো হইতো? বিরাট কোহলিকে বলাটা অন্যায় হয়ে গেছে। যাকে খুশি তাকে বলতে পারে, কালকে নাসির হোসেনরে বললেই কি, কিংবা ধরেন একেবারে বৃদ্ধ হয়ে গেছে এরকম, তাদের সঙ্গে একটি বন্ধুত্ব থাকে, যার সাথে যার বন্ধুত্ব আছে আড্ডা দিবে বলবে। আমার জানার ইচ্ছা হচ্ছে বিরাট কোহলি এটা শুনে আবার জানিয়ে দিয়েছে এখানে, মানে বিরাট কোহলিকে তামিম কি বলেছে এটাকে বা বিরাট কোহলি এখানে ফোন করে জানিয়েছে কিংবা বলে বিরাট কোহলি গৌতম গম্ভীরকে বলেছে, গৌতম গম্ভীরকে এখানে বলে দিয়েছে তার গাম্ভীর্য সহ? এইটা তো আমার প্রশ্ন। এইসব আলোচনা না করাই ভালো। ঘটনা কি ঘটেছে এইটা বরং বিবেচনা নেওয়া উচিত, এবং এই যে একটা নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে গেল এটা নিয়ে চিন্তা করা উচিত, এবং কি করে এই নির্বাচনগুলিকে গ্রহণযোগ্য করা যায়, কি করে ক্রিকেট বোর্ডকে অসাধু তৎপরতা থেকে মুক্ত করা যায়, এইগুলোর বিবেচনা করা উচিত। আপনি কি এইটা জানেন যে বাংলাদেশে যত ক্রিকেট প্রচার হয়, যাই হয়, ক্রিকেট দেখানোর সময় যে মাত্র একটা প্রতিষ্ঠান গিয়ে সব কন্ট্রাক্টগুলো পায়? জি, এটা আপনি জানেন? হ্যাঁ। এবং এটাও কি জানেন গত এই 16 বছরে
একটি বা দুটি টিভি চ্যানেলই সব ক্রিকেট খেলা দেখিয়েছে, অন্যরা দেখাতে পারে নাই বা সুযোগ পায় নাই। আপনার কি মনে হয় এটা টাকার অভাবজনিত কারণে হয়েছে? অন্যদের টাকা পয়সা ছিল না, অন্যদের ক্ষমতা ছিল না, অন্যরা কম বিড করেছে সেই জন্য? এইগুলা এটা আপনিও জানেন, আমিও জানি, তুমিও জানো, কিন্তু কেউ জানে না। তো বিরাট কোহলি জানলে অসুবিধা কি? আমিও জানি, আপনিও জানেন, বিরাট কোহলিও জেনেছে, অসুবিধা কি? এতে করে কি হবে? কিছু হবে না। এই যে ভিডিওটা দেখেন নাই, যে একটা চেক নিল, নিয়ে এটা ফেলে দিল, একটা ভিডিও এসেছে, রিল, আমি ফেসবুকে দেখেছি। তারপরে একটা দল আবার নিল না পুরস্কার। তো এইগুলা সারা দুনিয়ার চিত্র। সেইখান থেকে আমরা বের হয়ে আসতে চাই, সেটা হলো না। আর এইসব ডামাডোলের মধ্যে আসল কথা হারিয়ে গেল। আমাদের দল জিতলো না, আমাদের দল ঘাটে যায় কিন্তু তরি পায় না, এবং এই জিনিসই খালি হতে থাকবে। বোর্ডের চাইতে বড় ব্যাপার হচ্ছে বোর্ড ইজ ফেইলিং টু ডেলিভার অ্যাজ রেজাল্টস। বাংলাদেশ খেলে, জিতে, চ্যাম্পিয়নশিপ পায় না, রানার আপ হয় না, ফাইনাল পর্যন্ত যাইতে পারে না। এবার একটি সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগ প্রত্যেকবারই সুযোগ আশপাশ দিয়ে যায়। কখনো আফগানিস্তানের কাছে হেরে যায়, কখনো শ্রীলঙ্কার কাছে হেরে যায়, ভারত পাকিস্তানের কাছে তো ইচ্ছা মতো হারে। তো এইটা হচ্ছে ঘটনা। They are failing to deliver results despite having millions of taka in their account, wonderful and world famous cricketers and organizers in their board, and also rich people with vested interest in the board and political influence. লোকজন লেখে, ইংরেজি বলে আমরা পারি না, একটু ইংরেজিতে কথা বললাম। বুঝতে পারছেন জাকির? আসলে এখন উত্তর দিতে হচ্ছে এইভাবে। দুদিন পরে উর্দু জানি এটা প্রমাণ করতে হবে, হিন্দি জানি এটা প্রমাণ করতে হবে, ফ্রেঞ্চও শিখে আসতে হবে। ইংলিশ জানা না জানা দিয়ে বাংলাদেশে জ্ঞান ঠিক হয়। এজন্য ইংরেজি উপস্থাপক দেখলে সাক্ষাৎকার দিয়ে দেয়। এইটাই হচ্ছে আমাদের হীনমন্যতা। 200 বছরের পরাধীনতার এবং তারপরে 80-90 বছরের পরাধীন যেসব দেশে ছিলাম, সেই সব দেশের ভাষায় গিয়ে শিক্ষা অর্জন করে পিএইচডিকে জ্ঞানের সর্বোচ্চ মনে করা। জ্ঞানী লোকের ডিগ্রি লাগে না, জ্ঞানী লোক যে জ্ঞান পয়দা করে ওইটা দিয়ে ডিগ্রি হয়। নজরুলের কবিতার উপরে পিএইচডি হয়, রবীন্দ্রনাথের কবিতার উপরে পিএইচডি হয়, লালনের গানের উপরে পিএইচডি হয়, সুলতানের ছবির উপরে পিএইচডি হয়। এরা কেউ ডক্টরেট করে নাই। পৃথিবীতে হাজার হাজার ডক্টরেট আছে, পিএইচডি আছে, পৃথিবীতে শত শত পুরস্কার পদক বিজয়ীরা আছে, কিন্তু পৃথিবীতে নতুন জিনিস সৃষ্টি করার ক্যাপাবিলিটি এইরকম লোক 1-2 হয়। ফলে আমি মনে করি নড়াইলের সুলতান, যিনি সোনারগাঁতে বসে বসে ছবি এঁকেছেন মাটি দিয়ে, রং দিয়ে, ওই সুলতানের ছবির সামনে বিশ্বের শিল্পকর্মের উপরে পিএইচডি করা ডক্টর অমুকের মূল্য অনেক কম। সুলতানের উপর উনি লেখাপড়া করতে হবে, সুলতান ওনার চিহ্নও নাই কোনোদিন। আজকে আমাকে এখানেই শেষ করতে হচ্ছে সময় স্বল্পতার কারণে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে রোববার ঠিক রাত 12টায়। ছুটির দিনটি আপনাদের ভালো কাটুক।